টেলিফোন করে জানলাম সকাল 11টায় খুলনা ট্রেন ছাড়ে, প্রায় সন্ধ্যায় বেনাপোলে পৌঁছে এবং রাত 10টায় খুলনায় পৌঁছে। ইন্টার ক্লাস টিকিট কাটলাম, কারণ বেনাপোলে আমাকে পুলিশের চোখে ধুলা দিতে চেষ্টা করতে হবে। পূর্ব বাংলা সরকারও খবর রাখে, আমি 2-1 দিনের মধ্যে পৌঁছাবো। গোয়েন্দা বিভাগ ব্যস্ত আছে আমাকে গ্রেপ্তার করবার জন্য, আমিও প্রস্তুত আছি। তবে ধরা পড়ার পূর্বে একবার বাবা মা ভাই বোন ছেলে মেয়েদের সাথে দেখা করতে চাই। লাহোর থেকে রেনুকে চিঠি দিয়েছিলাম, বোধহয় পেয়ে থাকবে। বাড়ির সকলেই আমার জন্য ব্যস্ত। ঢাকায়ও যাওয়া দরকার, সহকর্মীদের সাথে আলাপ করতে হবে। আমি গ্রেপ্তার হওয়ার পর যেন কাজ বন্ধ না হয়। কিছু অর্থের বন্দোবস্তও করতে হবে। টাকা পয়সার খুবই অভাব আমাদের। আমি কিছু টাকা তুলতে পারবো বলে মনে হয়। সোহরাওয়ার্দী সাহেবের কয়েকজন ভক্ত আছে যাদের আমি জানি গেলে একেবারে না বলতে পারবে না। রানাঘাট এসে গাড়ি থামলো অনেকক্ষণ। ভারতবর্ষের কাস্টমস অফিসাররা গাড়ি ও প্যাসেঞ্জারদের মালপত্র তল্লাশি করল, কেউ কোনো নিষিদ্ধ মালপত্র নিয়ে যায় কিনা। আমার মালপত্রও দেখলো। সন্ধ্যা হয় ঠিক এই সময় ট্রেন বেনাপোল এসে পৌঁছালো। ট্রেন থামবার পূর্বেই আমি নেমে পড়লাম। একজন যাত্রীর সাথে পরিচয় হলো, তাকে বললাম আমার মালগুলি পাকিস্তানের কাস্টমস আসলে দেখিয়ে দেবেন, আমার একটু কাজ আছে, আসতে দেরিও হতে পারে। অন্ধকার দেখে একটা গাছের নিচে আশ্রয় নিলাম। এখানে ট্রেন অনেকক্ষণ দেরি করল। গোয়েন্দা বিভাগের লোক ও কিছু পুলিশ কর্মচারী ঘোরাফেরা করছে, ট্রেন দেখছে তন্ন তন্ন করে। আমি একদিক থেকে অন্য দিক করতে লাগলাম। একবার ওদের অবস্থা থেকে ট্রেনের অন্য পাশে গিয়ে আত্মগোপন করলাম। ফাঁকি আমাকে দিতেই হবে। মন চলে গেছে বাড়িতে। কয়েক মাস পূর্বে আমার বড় ছেলে কামালের জন্ম হয়েছে, ভালো করে দেখতেও পারি নাই ওকে। হাসিনা তো আমাকে পেলে ছাড়তেই চায় না। অনুভব করতে লাগলাম যে আমি ছেলে মেয়ের পিতা হয়েছি। আমার আব্বা ও মাকে দেখতে মন চাইছে। তারা জানেন লাহোর থেকে ফিরে নিশ্চয়ই একবার বাড়িতে আসব। রেনু তো নিশ্চয়ই পথ চেয়ে বসে আছে। সে তো নীরবে সকল কষ্ট সহ্য করে, কিন্তু কিছু বলে না বা বলতে চায় না। সেই জন্য আমার আরও বেশি ব্যথা লাগে। মৌলানা সাহেব, শামসুল হক সাহেব ও সহকর্মীরা জেল অত্যাচার সহ্য করছেন। তাদের জন্য মনটাও খারাপ। কিছু করতে না পারলেও তাদের কাছে যেতে পারলে কিছুটা শান্তি তো পাবো। ট্রেন ছেড়ে দিল। আস্তে আস্তে ট্রেন চলছে। আমি এক দৌড় দিয়ে এসে ট্রেনে উঠে পড়লাম। আর 1 মিনিট দেরি হলে উঠতে পারতাম কিনা সন্দেহ ছিল। ট্রেন চলল। যশোরেও হুঁশিয়ার হয়ে থাকতে হবে। রেল স্টেশনে যে গোয়েন্দা বিভাগের লোক থাকে আমার জানা আছে। যশোরে ট্রেন থামবার কয়েক মিনিট পূর্বেই আমি পায়খানায় চলে গেলাম, আর ট্রেন ছাড়লে বের হয়ে আসলাম। একজন ছাত্র আমার কামরায় উঠে বসে আছে। আমি পায়খানা থেকে বের হয়ে আসতেই আমাকে বলল, আরে মুজিব ভাই। আমি ওকে কাছে আসতে বললাম এবং আস্তে আস্তে বললাম, আমার নাম ধরে ডাকবা না। সে ছাত্রলীগের সভ্য ছিল, বুঝতে পেরে চুপ করে গেল। অনেক যাত্রী ছিল, বোধহয় কেউ বুঝতে পারে নাই। আর আমাকে তখন বেশি লোক জানত না। ছাত্রটি পথে নেমে গেল। খুলনার অবস্থা আমার জানা আছে। ছোটবেলা থেকে খুলনা হয়ে আমাকে যাতায়াত করতে হয়েছে। কলকাতায় পড়তাম, খুলনা হয়ে যেতে আসতে হতো। রাত 10টা বা 11টায় হবে এমন সময় খুলনায় ট্রেন পৌঁছালো। সকল যাত্রী নেমে যাওয়ার পরে আমার পাঞ্জাবি খুলে বিছানার মধ্যে দিয়ে দিলাম। লুঙ্গি পরা ছিল, লুঙ্গিটা একটু উপরে উঠিয়ে বেঁধে নিলাম। বিছানাটা ঘাড়ে আর সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়লাম। কুলিদের মতো ছুটতে লাগলাম জাহাজ ঘাটের দিকে। গোয়েন্দা বিভাগের লোক তো আছেই, চিনতে পারল না। আমি রেল রাস্তা পার হয়ে জাহাজ ঘাটে ঢুকে পড়লাম। আবার অন্য পথ দিয়ে রাস্তায় চলে এসে একটা রিকশায় মালপত্র রাখলাম। পাঞ্জাবিটা বের করে গায়ে দিলাম। রিকশাওয়ালা গোপালগঞ্জের লোক আমাকে চিনতে পেরে বলল, ভাইজান না? কোথা থেকে এইভাবে আসলেন? আমি বললাম, সে অনেক কথা, পরে বলবো। রিকশা ছেড়ে দাও। ওকে কিছুটা বলবো, না বলে উপায় নাই। গোপালগঞ্জের লোক কাউকেও বলবে না, নিষেধ করে দিলেন।